এক গ্রামে বাস করত রতন নামে খুবই লোভী এক চাষি। সব সময় কি করে অন্যের ক্ষতি করা যায় এই চিন্তা তার মাথায় ঘুরত। দেখো দেখি, আমার জমির সব আলু গাছ নষ্ট হয়ে গেল, অথচ তপনের জমিতে কি সুন্দর আলু গাছ হয়েছে। আমার সব পরিশ্রম একেবারে মাটি হয়ে গেল। কি গো রতন দাদা, কি হয়েছে? একা একা কি বিড়বিড় করছো? কি আর করব বলো ভাই, তোমার তো কপাল ভালো, জমি ভর্তি আলু গাছ, আলুও নিশ্চয়ই ভালোই ফলেছে। তা তো ফলবেই, অনেক টাকা খরচ করে আলুর বীজ কিনে এনেছি, তারপর রাত দিন পরিশ্রম করেছি, ভালো ফসল না হলে কোথায় যাবে? এই বলে তপন মাঠ থেকে এক ঝুড়ি আলু মাথায় নিয়ে বাড়ির দিকে চলে যায়। আর নিজের জমিতে দাঁড়িয়ে রাগে গজগজ করতে থাকে রতন। খুব বড় বড় কথা বলে গেলে তাই না তপন? আমার চোখের সামনে থেকে এই জমির আলু কিভাবে ঘরে নাও তাও আমি দেখছি। হ্যাঁ, রতন লোভী হলেও রতনের স্ত্রী মিনতি ছিল খুবই সৎ। সে সব সময় রতনকে এইসব অসৎ কাজ করতে বারণ করত। কি গো, তুমি না বলেছিলে আজকে জমি থেকে আলু তুলে নিয়ে আসবে, তা খালি হাতে ফিরে এলে যে? এত কষ্ট করে ও জমিতে আলুর গাছ ফলাতে পারলাম না, আর ওইদিকে তপন ঝুড়ি ভর্তি করে আলু নিয়ে যাচ্ছে। তোমাকে এত করে বললাম যে টাকা খরচ করে বাজার থেকে ভালো আলুর বীজ কিনে আনো, তা তো করলে না, উল্টে অন্যদের ঝুড়ি থেকে চুরি করে আলুর বীজ জোগাড় করলে। তুমি বড্ড বেশি কথা বলো। অন্যের ঝুড়ি থেকে আলুর বীজ আনলে ভালো আলু ফলবে না এমন তো কোনো কথা নেই। কিসে ভালো ফলন ফলবে আর কিসে ফলবে না সেটা তো এখন চোখের সামনেই দেখতে পাচ্ছ। তপন ঝুড়ি ভর্তি আলু নিয়ে যায় আর তুমি খালি হাতে বাড়ি ফিরে আসো। ওই তপনকে আমি দেখে নেব, জমি থেকে আর একটা আলু ও বাড়ি নিয়ে যেতে দেব না। দেখো, যা হবার হয়েছে, আমরা নতুন করে আবার আলু চাষ করব, তখন ভালো ফলন হবে। দয়া করে তুমি লোভ করে কারোর ক্ষতি করতে যেও না। এই আমাকে এখন তোমায় জ্ঞান দিতে হবে না, বুঝলে? হ্যাঁ, এখন যা করার আমাকেই করতে হবে। এদিকে তপন ঝুড়ি ভর্তি আলু নিয়ে বাড়িতে ফিরে এসেছে। তাকে দেখে তার স্ত্রী অনিতা বেশ খুশি হয়। এই দেখো অনিতা, জমি থেকে প্রথম আলু তুলে আনলাম। ও মা, আলুগুলো তো বেশ ভালো বড় হয়েছে। হ্যাঁ গো, শুধু তাই নয়, এবার গোটা জমিতে আলুর ফলন বেশ ভালো হয়েছে। যাক বাবা, এবার তুমি যে পরিমাণ পরিশ্রম করলে তাতে আলুর ভালো ফলন হয়েছে শুনে বড় খুশি হলাম। হ্যাঁ গো, এখন আমাদের আলু বিক্রি করে সারা বছর দিব্যি শুয়ে বসে কাটিয়ে দিতে পারবো, আমাদের আর কোনো কাজ করতেও হবে না। হ্যাঁ, ঠিক বলেছ তুমি। যাও, তুমি এখন হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার জন্য খাবার বের করে দিচ্ছি। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়। অন্ধকারে নিজেকে লুকিয়ে চুপি চুপি রতন গিয়ে জমিতে দাঁড়ায়। এই আমার জমির যে আলু গাছ তাতে একটাও আলু হয়নি, এটা আমি বেশ ভালো করেই বুঝতে পারছি। আর তাই আমার জমির সাথে সাথে তপনের জমিতেও আগুন ধরিয়ে দিতে হবে, তারপরেই হবে আসল মজা। বেটা তপন আমাকে খুব বড় বড় কথা বলছিল, এবার দেখ কেমন লাগে। যেমন বলা তেমন কাজ। রতন তার হাতের দেশলাই দিয়ে জমিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে সেই আগুন তপনের জমিতেও ছড়িয়ে পড়ে। রতন আবার চুপি চুপি জমি থেকে সরে পড়ে। পরদিন সকালে তপন আর অনিতা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে। কই গো, তাড়াতাড়ি চলো, অনেক বেলা হয়ে গেল তো। কেন গো, হঠাৎ আমাকেও আজকে জমিতে নিয়ে যাচ্ছ যে? আজকের ভিতর জমির সব আলু তুলে ফেলতে হবে, একা একা এতগুলো আলু তোলা তো সম্ভব নয়। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ। চলো তাহলে দুজনে মিলে আলু তুলতে শুরু করলে খুব বেশি সময় লাগবে না। তপন আর অনিতা জমির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর তারা জমির পাশে এসে দাঁড়াতেই রীতিমতো চমকে ওঠে। হাই হাই হাই, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! আমার জমির সব আলু গাছ যে পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমাদের কি হবে গো? সারা বছর আমাদের যে না খেয়ে থাকতে হবে। জানি না কোন পাপের ফল হিসেবে সৃষ্টিকর্তা আমাদের এত বড় শাস্তি দিল। ঠিক এই সময় জমিতে এসে উপস্থিত হয় রতন। রতন দূর থেকে দেখতে পায়
তপন আর অনিতা কান্নাকাটি করছে। এই দেখে সেও ন্যাকা কান্না করতে শুরু করে। হায় হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল গো! আমার আর তোমার জমির সব আলু গাছ যে পুড়ে ছাই হয়ে গেছে। আমার সব শেষ হয়ে গেছে গো দাদা। এতগুলো টাকা খরচ করে আলু চাষ করলাম, অথচ একটা আলুও ঘরে তুলতে পারলাম না। কি আর করবে বলো ভাই, আমাদের ভাগ্যটাই খারাপ। তা না হলেই অসময়ে এত বড় একটা বিপদ নেমে আসে। অনিতা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে যায়। এদিকে রতন ও তপনকে সান্ত্বনা দিয়ে চলে যায়, কিন্তু তপন মনের দুঃখে জমির পাশে বসে থাকে। ঠিক এই সময় এক বুড়িমা এসে তপনের সামনে উপস্থিত হয়। কে রে বাচ্চা, তুই এখানে বসে কান্নাকাটি করছিস কেন? আমার সব শেষ হয়ে গেছে বুড়িমা। এই জমির সব আলু গাছ কেউ পুড়িয়ে ছাই করে দিয়েছে। সৎ মানুষদের এমন ছোট বড় বিপদে পড়তে হয়, এ নিয়ে দুঃখ করিস না। কিন্তু এখন কি হবে আমাদের বুড়িমা? আমি সব টাকা খরচ করেই আলু চাষ করেছি, কিন্তু সব আলু পুড়ে শেষ হয়ে গেল। এখন সারা বছর কিভাবে সংসার চালাবো? তুই কোনো চিন্তা করিস না, আমি তোকে একটা রাজহাঁস দিচ্ছি। এটা প্রতিদিন তোকে একটা করে সোনার ডিম দেবে। রাজহাঁস সোনার ডিম দেবে? এসব কি বলছো তুমি বুড়িমা? আমি যা বলার ঠিকই বলছি, তবে এই হাঁসটা ততদিন সোনার ডিম দেবে যতদিন এটা সৎ লোকের হাতে থাকে। এই হাঁসের মালিক অসৎ কাজ করলে এই হাঁস ভয়ঙ্কর হয়ে উঠবে। ঠিক আছে বুড়িমা, আমি সব সময় সৎ থাকবো। আর একটা কাজ কর, এই পোড়া আলুগুলোকে বাজারে বিক্রি কর। অনেক মানুষ এগুলো কিনে নেবে, তাতে তোর হাতে বেশ কিছু টাকা আসবে। তপন বুড়িমার দেওয়া কথা মেনে নিল। তারপর জাদুকরি অলৌকিক হাঁসটাকে নিয়ে বাড়িতে ফিরে এলো। এদিকে রতনের উপর প্রচন্ড রাগ করে মিনতি। একসাথে দুটো জমিতে আগুন লেগে গেল, এটা এমনি এমনি হতে পারে না। এ নিশ্চয়ই তোমার কাজ। হ্যাঁ, এটা আমি করেছি। আমার সামনে থেকে ওই তপন ঝুড়ি ভর্তি করে আলু নিয়ে যাবে, এটা তো হতে পারে না। তাই বলে তুমি ওর গোটা জমিতে আগুন ধরিয়ে দেবে? কাজটা তুমি একদমই ভালো করনি। জানি না এর শাস্তি হিসেবে আমাদের উপরে কোন বিপদ নেমে আসে। আমাদের কিচ্ছু হবে না, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। অনিতার বাড়ির সামনে নদীর ঘাটে মিনতিকে জল আনতে যেতে হয়। বিকেলবেলা ওই পথ দিয়ে যাওয়ার সময় মিনতি দেখতে পায় অনিতার তপন কথা বলছে। সত্যি এই অসময়ে বুড়িমা এসে আমাদের বড় সাহায্য করলো। পোড়া আলু বিক্রি করার এমন একটা বুদ্ধি না দিলে এতগুলো টাকা পেতামই না। শুধু কি তাই, আমাদের যে অলৌকিক হাঁসটা দিয়ে গেল এর কথা বলবে না? হাঁসটা প্রতিদিন আমাদের একটা করে সোনার ডিম দেবে। হ্যাঁ গো, তার বলতে শুধু সৎ থাকলেই আমরা সারাটা বছর এভাবে কাটিয়ে দিতে পারবো। মিনতি আড়াল থেকে সবটা শুনে নেয়, এরপর বাড়িতে ফিরে আসে। রাতের বেলা খাবার খেতে বসে মিনতি রতনকে কথাগুলো বলে। কি বলছো তুমি এসব? এই পোড়া আলু বিক্রি করে টাকা পেয়েছে? তোমাকে দিয়ে তো কিছু হয় না, ওদেরকে দেখে শেখো। এত কিছুর ভিতর থেকে ওরা টাকা রোজগার করছে। শুধু কি তাই, এই দুঃসময়ে ওরা একটা সোনার ডিম দেওয়া অলৌকিক রাজহাঁস পেয়েছে। কি বলছো মিনতি? রাজহাঁস সোনার ডিম দেবে? তবে কি আমি মিথ্যা কথা বলছি? একেবারে চকচকে সাদা একটা রাজহাঁস আমি নিজের চোখে দেখে এসেছি। তাহলে তো এবার আমাকে একটা ব্যবস্থা করতে হয়। ওই হাঁস তপনের ঘরে না, এই বরং আমার ঘরে থাকবে। না, তুমি এই কাজ করো না। এমনিতেই জমিতে আগুন ধরিয়ে তুমি কাজটা একদমই ভালো করনি। এখন অতিরিক্ত লোভ করে ওই হাঁসটাকে আনতে গেলে নিশ্চয়ই কোনো বিপদ নেমে আসবে। এই তুমি চুপ করো তো, তোমার কারণে আমি কোনো কাজ ঠিকঠাক ভাবে করতে পারি না। যে করেই হোক ওই সোনার ডিম দেওয়া রাজহাঁস আমার চাই চাই। গভীর রাতে
রতন একটা সাদা রাজহাঁস জোগাড় করলো। এরপর সেটাকে তপনের বাড়িতে নিয়ে উপস্থিত হলো আর দেখতে পেল উঠোনে ওদের সেই হাঁসটা বাঁধা আছে। এইবার সাবধানে হাঁসটাকে পাল্টে দিতে হবে। কাল সকাল হলেই দেখা যাবে আসল মজা। তপনের হাঁস দেবে আসল ডিম, আর আমার গাছের হাঁস দেবে সোনার ডিম। রতন হাঁস দুটো পাল্টে ফেলে। তারপর রতন তপনের হাঁসটাকে নিয়ে বাড়িতে চলে যায়। পরদিন সকাল হতেই রতনের বাড়িতে মস্ত বড় ঘটনা ঘটে গেল। ওই হাঁস বাড়ির সব খাবার এক এক করে খেয়ে ফেললো। ওগো, তুমি কোন অলক্ষণে হাঁসকে ধরে নিয়ে এলে? ঘরের সব খাবার দাবার ও একাই খেয়ে ফেলেছে। কি বলছো এসব তুমি? এমন তো করার কথা ছিল না। তুমি তো বলেছিলে সোনার ডিম দেয়। আমি জানতাম এমন কিছু একটা ঘটবে। তুমি অতিরিক্ত লোভ করে ফেলেছো, যার শাস্তি হিসেবে আমাদের এসব ভোগ করতে হচ্ছে। এদিকে তপন আর অনিতা ঘুম থেকে উঠে দেখতে পায় তাদের উঠোনের হাঁসটা একটা সাধারণ ডিম পেড়েছে। কি গো, আমাদের হাঁসটার হঠাৎ এ কি হয়ে গেল বলো তো? সোনার ডিম রেখে হঠাৎ এমন ডিম পাড়তে গেল কেন? কিছুই তো বুঝতে পারছি না গো। গতদিন তো ঠিকই একটা সোনার ডিম পেড়েছিল। ঠিক এই সময় ওরা দেখতে পায় মিনতি আর রতনকে তাড়া করতে করতে একটা হাঁস এসে ওদের বাড়িতে ঢুকেছে। ভাই তপন, আমাদেরকে এই হাঁসের হাত থেকে বাঁচাও, ও আমাদেরকে খেয়ে ফেলবে। কেন দাদা, কি করেছে এই হাঁস? এটাকে তো একেবারে আমাদের হাঁসের মতো দেখতে। সব দোষ আমাদের। আমি ওকে লোভ করতে অনেক বারণ করেছি, কিন্তু ও আমার কোনো কথাই শোনেনি। গত রাতে তোমাদের হাঁসের সাথে এই হাঁসটাকে পাল্টে দিয়ে গেছে। কি বলছো দিদি এসব? এই কারণে এই হাঁসটা আজকে সোনার ডিম দেয়নি। তোমাদের হাঁস আমি তোমাদের কাছে ফিরিয়ে দিয়ে গেলাম। নিজের লোভের কারণে আমার সব কিছু শেষ হয়ে গেছে। লোভের বশবর্তী হয়ে আমি তোমার আর আমার জমিতে আগুন ধরিয়ে দিয়েছিলাম। দেখো দেখো, আজ তোমার হাতে কত টাকা, অথচ আমি পথের ভিখারি। আমি আর কখনো লোভ করব না। আমি জানি তোমরাই একমাত্র ওই হাঁসটাকে শান্ত করতে পারো। দয়া করে আমাদেরকে বাঁচাও। যাক, তুমি নিজে থেকে নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই অনেক বড় বিষয়। তোমার আগুনে পোড়া আলু বিক্রি করে বেশ কিছু টাকা পেয়েছি। এখান থেকে আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি। এই দিয়ে নতুন কোনো কাজ শুরু করো। আমি তোমার ক্ষতি করলাম, তারপরেও তুমি আমায় সাহায্য করছো। তোমার এই ঋণ আমি কোনোদিনও ভুলতে পারবো না তপন। রতন তপনের কাছ থেকে টাকা নিয়ে বাড়িতে চলে যায়। এরপর সে আর কোনোদিন লোভ করেনি। স্ত্রী মিনতিকে নিয়ে সৎভাবে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।